ওনাকে এক্ষুনি পশ্চিমবঙ্গে নিয়ে আসা দরকার। আর একদম ব্রাজিলিয়ান মডেল কেন হয়, রাহুল গান্ধীকে। আর রাহুল গান্ধী তার বাড়ির কাছে একবার গুড়গাঁও আর এতে গিয়ে দেখুন না কি পরিস্থিতি, পরিচারিকা পাওয়া যাচ্ছে না। গুড়গাঁও, দিল্লি, নয়ডায় পরিচারিকা পাওয়া যাচ্ছে না, ডাবল মাইনে। মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেছে। আর পশ্চিমবঙ্গে ওনাকে নিয়ে আসা দরকার। আর আরেকটি জিনিস যদি রাহুল গান্ধী পারেন খোঁজ করে দিতে, আমরাও চেষ্টা করছি, যদি তালিকাটি পাওয়া যায়, সাদা কাগজ যদি না হয়ে থাকে, আমরা পার্লামেন্টের সেক্রেটারিয়েটে চিঠি লিখেছি যে মুখ্যমন্ত্রী 2004 সালের না 5 সালে, সম্ভবত 2005 সালের অগাস্ট মাসে তিনি যে তালিকা, মানে বাংলাদেশি ভোটারের যে তালিকা তিনি তুলে ধরে অনুপ্রবেশকারীদের তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং চোখের জল ফেলতে ফেলতে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন স্পিকারের টেবিলে, ওই কাগজটা পাওয়া যায় কিনা তার জন্য আমরা খুঁজে দেখছি। তাহলে আমরা যেসব তালিকা জমা দিচ্ছি ওটাও দিতে পারবো। পশ্চিমবঙ্গে তো কোনো কিছু নিরামিষ হয় না, সে বন্দী হোক আর ভোটই হোক। তো যেখানে তৃণমূল কংগ্রেস থাকবে সেখানে একটু হবে। এ দেখুন না, কালকে একটা যাত্রায় নেমে পড়লো, অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, রোহিঙ্গা বাঁচাও যাত্রা, পশ্চিমবঙ্গে বেরিয়ে পড়েছে। ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে। ফিরাদ হাকিম তো আগে আমরা জানতাম একজন নামাজি হিন্দু, নামাজও পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন, সুন্দর দুর্গাপুজো করেন। এখন তো আবার উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন, মাঝখানে মিনি পাকিস্তান বললেন, এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ফিরাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন, তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল, বিহারের প্রচারটাই গেল না কেন? এত ভালো সম্পর্ক। মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন তখন পর্যন্ত লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি এসে মুখ্যমন্ত্রীর পাশে বসে তার সলিডারিটি এক্সপ্রেস করে গিয়েছিলেন। এবং এত ঘনিষ্ঠ সম্পর্ক, একজন আমাদের এখানে উত্তরাধিকারী এই সরকারের বা এই দলের, তিনি তো গিয়ে লালু প্রসাদকে প্রণাম করে আশীর্বাদ পর্যন্ত নিয়ে এলেন। কিন্তু এখন এত বড় একটা বিহারে নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেই, যারা বিজেপিকে কথায় কথায় সরিয়ে দিচ্ছে, সরকার ফেলে দেবে বলছে দিল্লিতে গিয়ে। এত ক্ষমতাশালী দল বিহারের নির্বাচনে কেন নেই? ওখানে গিয়ে সর্বভারতীয় দল হিসেবে তাদের একটা দায়িত্ব ছিল, কিছু আসন দিতে পারতেন। সর্বভারতীয় দল তো অংশগ্রহণ করে। আমরা তো পশ্চিমবঙ্গে 1% নিচে ভোট পেয়েছি, 1% ভোট পেয়েছি, 4% ভোট পেয়েছি, কিন্তু আমরা তো প্রতিদ্বন্দ্বিতা করেছি। সর্বভারতীয় দল তো তাই করে, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিহারে নেই, ভাবলেও কষ্ট হচ্ছে। এটা থেকে একটার পর একটা শিল্পপতি, মানে পশ্চিমবঙ্গ দেখুন পরিযায়ীদের রাজ্য, শ্রমিকও পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী। এই চূড়ান্ত অব্যবস্থা থেকে, মানুষের এই প্রবল জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই এসআইআর কে সামনে দিয়ে দাঁড়া করানো হচ্ছে। এসআইআর যদি না হয়, ইডি সিবিআই এর অফিসে যদি তালা ঝুলিয়ে দেওয়া হয়, তারা কাজকর্ম বন্ধ করে দেয়, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এইবার হারিয়ে দেবে। কালকে ভোট, আজকে যিনি সবচেয়ে বড় নেতা দেশের, মানে বিরোধীদের, আর তারপরে এত স্পোর্টিং, মানে যেখানে টি শার্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন, এরকম একজন মাটির কাছাকাছি থাকা নেতা, তিনি আজকে এই স্টেটমেন্টটা করলেন, পরশু করতে পারতেন, ঠিক ছিল, আজকে করলেন। এত প্র্যাকটিসে কেন প্রয়োজন? আত্মহত্যা করেছেন সাফিকুল গাজী, তার পরিবারের তরফ থেকে, এবং স্থানীয় যিনি পূর্ব ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছেন যে এসআইআর এর আতঙ্কে এই যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গু থেকেও মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, এবার হয়তো সার্কুলার পার্টি, সেটা তো কোনো সার্কুলার ছিল না, কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি, কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায় না। তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, কারো দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, কারো স্ট্রোক হলে, হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। তৃণমূলের ভয়, তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে। উনি বক্সার মানুষ, আমার মনে হয় ওইটাতেই উনি যদি থাকতেন ভালো করতেন, তাহলে আরো অন্তত ভারত একটা সোনাটোনা পেত। ওনার শেষ বয়সে এসে এই ধরনের মানে তৃণমূলের অবাস্তব কথাবার্তার সঙ্গে ওনাকে সম্পৃক্ত করে নেওয়াটা আমার মনে হচ্ছে উনি নিজের সঙ্গেই নিজে খুব একটা সুবিচার করছেন না। ওনার এই বিবৃতির কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। মুখ্যমন্ত্রী কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ করে এসআইআর করার প্রক্রিয়া করছে বিজেপি? বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন এসআইআর চালু করলো প্রথমে বিজেপি? আর সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞাসা করুন, নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করুন, গণেশ কুমারকে জিজ্ঞাসা করুন, তুমি মানুষকে জিজ্ঞাসা করছেন কেন? সুপ্রিম কোর্টের দরজাটা তো খোলা,
ওনাকে জিজ্ঞাসা করুন যে আরজি করের ওই মেয়েটার তথ্যগুলোকে কেন পুলিশ লোপাট করলো। ওনাকে জিজ্ঞাসা করুন 40,000 যে চাকরি বিক্রি হয়েছে সেটার কি হলো। ওনাকে জিজ্ঞাসা করুন ঢিল ছোড়া দূরত্বে পুলিশ বসে থাকলো আর বকটুইয়ের ওই সংখ্যালঘু শিশু মহিলাগুলোকে জীবন্ত পুড়িয়ে কেন মারা হলো। এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে বলুন। ওনাকে বলুন ছাত্র সংসদের কেন নির্বাচন বন্ধ আছে। ওনাকে বলুন উনি মুখ্যমন্ত্রী হয়ে সন্ধ্যাবেলা মানুষ বেরোতো মহিলা বেরিয়েছেন কেন, সেই প্রশ্ন কেন তুলছেন। আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতির জন্য কে দায়ী, কেন স্বাস্থ্যের পরিকাঠামো রাজ্যে ভেঙে পড়েছে। আগে এইসব প্রশ্নের উত্তর দিন। এসআইআর এর প্রশ্ন তুলেই উনি এই তার কৃতকর্ম থেকে মুক্তি পাবেন এটা মনে করার কোনো কারণ নেই। আমরা তো বিবেকানন্দর কথাটাও শুনি না। বিবেকানন্দ এই আপনি যে প্রশ্ন করছেন এর উত্তর বিবেকানন্দ দিয়ে গেছে যে প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, কিন্তু আধুনিক ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আমরা নিজেকে বিশ্বাস করি যে আমরা তৃণমূলকে হারাতে চলেছি, এটাই শেষ কথা। মানুষ উৎসাহী হয়ে কোনো কোনো জায়গায় ক্যাম্প করছেন। আমরা যতদূর জানি এই মুহূর্তে 783টি জায়গায়। কথা বলছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওগুলো ফেক ক্যাম্প, ওই ক্যাম্পে কেউ যাবেন না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সিএ ক্যাম্প যেটা 783টার কথা বললেন, মুখ্যমন্ত্রী বক্তব্য যে এগুলো ফেক ক্যাম্প, ওই ক্যাম্পে কেউ যাবেন না। কারোর যদি খিদে পায় আর তার সামনে যদি কেউ এক থালা ভাত নিয়ে আসে আর পাশ থেকে যদি কেউ বলে দেয় যে রাসায়নিক সার ব্যবহার হয়েছে আজকে ভাতটা খাবেন না, সে কিন্তু খাবে। পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, এই মানুষকে যে তৃণমূল কংগ্রেস অশিক্ষিত মনে করছে এটাই এদের ডোবার অন্যতম আর একটু বড় কারণ। দেখুন এসআইআর এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস একটি কারণেই করছে যে তৃণমূল কংগ্রেস জানে দুধে কতটা জল আছে এক। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এই বিরোধিতার তীব্রতা তার উদ্দেশ্য একটাই যে আগের সমস্ত ইস্যুগুলোকে ভুলিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা কি আপনার আরজি করের অভয়ার বাবা মাকে বিচার দিতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা রাস্তায় বসে থাকা যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার দিতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের স্কুলগুলোর হাল ফেলাতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের শিল্পপতিদের ভিন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাওয়াকে বন্ধ করতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা এই যে ছাত্রছাত্রীদের এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সেটাকে বন্ধ করতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা তোলা বন্ধ করতে পারবে? 100 দিনের দুর্নীতি বন্ধ করতে পারবে? প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকে বন্ধ করতে পারবে, নিয়ে চালু করতে পারবে? এই বিরোধিতার অর্থ হচ্ছে এইটাই, এইগুলোই মানুষের প্রশ্ন। অসংগঠিত শ্রমিকের প্রশ্ন, ভাগ চাষির প্রশ্ন, যে কৃষক ন্যূনতম সহায়তা মূল্য পায় না তার প্রশ্ন, আলু চাষিদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অসহায় মানুষের প্রশ্ন যারা থানায় গেলে এফআইআর নেওয়া হয় না। মুখ্যমন্ত্রী তার মিছিল থেকে প্রশ্ন রেখেছেন যে স্বাধীনতার এত বছর পর কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তিনি বলছেন যে পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে। এর জন্য তো নির্বাচন কমিশনের অফিস আছে, মুখ্যমন্ত্রী তো চেনেন, বহুবার গেছেন। গণেশ কুমারকে গিয়ে জিজ্ঞাসা করুন, ওনার উত্তরে যদি সন্তুষ্ট না হন, সুপ্রিম কোর্টে তো ওরা গেছেনই একটি মামলায়, আবার সুপ্রিম কোর্টে যান। এই প্রশ্নের উত্তর তো আমি দেবো না। এসআইআর তো আমাদের কোনো বিষয় নয়। বা এই কথাটা উনি কেন সৌগত রায়কে বোঝাতে পারছেন না? উনি এই প্রশ্নটা সৌগত রায়কে গিয়ে তো করতে পারেন।